জেলের কুঠুরি থেকে বাইরে বেরোলেন তারা। বড়দিনে যখন চারদিক আলো ঝলমলে তখন তাদের ফের জেলে ঢোকানোর পুলিশের আবেদন শটান খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু জেল যাপনের দুর্বিষহ যন্ত্রণার দায় কার, উঠছে এই প্রশ্ন। অন্যদিকে আজ আমাদের নজরে থাকবে পুরনিয়োগ দুর্নীতির ইডির তদন্তে এক সহকারী ইঞ্জিনিয়ারের সম্পত্তি দেখে চোখ কপালে ওঠার জোগাড়, এবং নজরে থাকবে অমিত শাহর বঙ্গ সফর। লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেবেন বঙ্গ নেতৃত্বকে, আগামী 1 ঘন্টায় তা নিয়ে আমাদের আলোচনা চলবে। কিন্তু শুরুতে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আদালতের নির্দেশে মুক্তির স্বাদ পেলেন 4 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী। 4 জনকে জেলের নির্দেশ দিয়েছিল আদালত, এবং তারপর আদালতে যখন আজকে আবার পেশ করা হলো, আলিপুর আদালত বলে দিল জামিন দিতে হবে এদের। স্পষ্ট আদালতের নির্দেশে মুক্তির স্বাদ পেলেন এবং জেল যন্ত্রণার অবসান হলো। কিন্তু নজর থাকবে, প্রশ্ন থাকবে এইটা, যে বঞ্চনার শিকার তারা হয়েছেন সেই বঞ্চনার মুক্তি কবে হবে? যে চাকরির জন্য তারা আন্দোলন করেছেন, যে চাকরির দাবিতে তাদের জেল যাত্রা হয়েছে, সেই চাকরির স্বাদ, সেই স্বাদ তারা কবে পাবেন? কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে আদালতে ঠিক কোন যুক্তিতে পুলিশের আরও 14 দিনের তাদের জেল হেফাজতে রাখার আবেদন সম্পূর্ণ খারিজ হয়ে গেল, এবং কেন এই 4 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মুক্তির স্বাদ পেলেন। দেখুন। বড়দিনে আদালতে বড় ধাক্কা রাজ্য সরকারের। চাকরি চাইতে এসে জেলে যাওয়া 4 জনকে জামিনে মুক্তি দিল আদালত। শনিবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন আদালতে ধোপে টেকেনি। ধৃত 59 জনের মধ্যে 55 জনকেই জামিন দিয়ে দেয় আদালত। সোমবার বাকি 4 জনের জেল হেফাজতের আবেদনেও মান্যতা দিলেন না বিচারক। সবাইকে জামিনে মুক্তি দিলেন তিনি। জেল থেকে মুক্তির পর চাকরি প্রার্থীদের দিকে ফুল ছোড়া হয়। এদিন আদালতে চাকরি প্রার্থীদের আইনজীবী বলেন, যারা যোগ্য প্রার্থী তারা আবেদন নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। এই 4 জনের কোনো ভূমিকা ছিল না। 2 জন সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিলেন, 2 জন চায়ের দোকানে বসেছিলেন। পুলিশকে মারধরের মতো কোনো ঘটনাই ঘটেনি। 2016 থেকে 2023 এসে গেল, এরা নিয়োগটাই পেল না। ধৃত 4 জনের জামিনের আবেদন জানানো হয় আলিপুর আদালতে। আমরা যে এই পেনের অধিকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে আমাদের মহিলা চাকরি প্রার্থীদের হাজির হয়েছিল, এবং 4 জন যে পুরুষ প্রার্থীকে যারা গ্রেপ্তার করেছে সেটা অনৈতিকভাবে। চায়ের দোকান যদি 144 দ্বারা কোনোদিন হতে পারে না। বিচারক সেটা শোনেননি। বিচারক আমাদের এই পেনের অধিকারটা বুঝতে পেরেছে, যে এই অধিকারের জন্য আমরা গিয়েছিলাম, এজন্য আমরা আজকে খুশি। আমি আদালতে আজকেও জানিয়েছি যে 4 জনকে, 2 জনকে চায়ের দোকান থেকে তুলেছে, আর 2 জনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করে। আজকে তিনি বেল দিয়েছেন। শুক্রবার চাকরি চেয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টো দিকে মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে গেছিলেন বিক্ষোভরত উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা। চাকরি চাইতে আসা 55 জন মহিলা সহ 59 জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। রাতভর লকআপে রাখার পর শনিবার তাদের হেফাজতে চায় পুলিশ। আদালত 55 জনকে জামিন দিয়ে 4 জনকে জেল হেফাজতে পাঠায়। সোমবার সরকারি আইনজীবী এই 4 জনের আরও 14 দিনের জেল হেফাজতের আবেদন জানান। কিন্তু বিচারক সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন কি ডেভেলপমেন্ট আছে, তার কোনো সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই সরকারি আইনজীবীর জেল হেফাজতের আবেদন খারিজ করে দেয় আদালত। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে এই সরকার আসলে জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার এবং শিক্ষিত বেকার যুবক বিরোধী, যুবতী বিরোধী সরকার। অমিত শাহজি এবং নাড্ডাজি আসার আগে কে বড় তৃণমূল বিরোধী এইটা প্রতিষ্ঠা করতেই ওরা ব্যস্ত, অন্য কিছুর জন্য নয়। আদালত সোমবার জানিয়েছে এই 4 জন কোনো হাই সিকিউরিটি জোনে ঢুকতে পারবেন না। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এই 4 জনের একজন হচ্ছে দেবব্রত সিংহ মহাপাত্র। আমি তার মার্কস দেখছিলাম, বিশ্বাস করুন ঈর্ষণীয় সেই মার্কস। মাধ্যমিকে 80% স্টার, উচ্চ মাধ্যমিকে 71% ফার্স্ট ডিভিশন, বিএসসিতে ফার্স্ট ক্লাস, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফিজিক্সে, বিএডে ফার্স্ট ডিভিশন। আমি বলছি এই রকম রেজাল্ট তো বাড়িতে বাঁধিয়ে রাখার মতন, এবং এই রকম মেধা সম্পন্ন যে ছাত্রছাত্রীরা হয় তাদের মাথায় তুলে রাখা উচিত। পরিবর্তে তাদের জেলে শুধু পাঠানো হলো এরকমটা নয়, আজকে আরও 14 দিন যেন তাদের জেল যাপন হয় তার আবেদন পর্যন্ত পুলিশের তরফে আদালতে জানানো হয়েছিল, যা একেবারে আদালত খারিজ করে দিয়েছে। মানে বিশ্বাস করতে পারেন, যখন তারা বেরোচ্ছে মুক্তির সাধ্য দূরের কথা, তারা রীতিমতন তাদের মধ্যে ট্রমাটাইজড হয়েছিল। তারা ভয় এবং যন্ত্রণা, যে দুর্বিষহ যন্ত্রণা চোখে মুখে তাদের অভিব্যক্তিতে ফুটে উঠছিল। আমি শুরুতে দেবব্রত এইটা তোমার থেকে জানতে চাইছি, এই যে 3 দিনে, গত 3 দিনে তোমাদের জীবন কার্যত বদলে গিয়েছে, কাকে দায়ী মনে হয় তার জন্য? দায় আমি কাকে করবো আমি জানি না। আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, আমি শিক্ষক হব। তার জন্য আমি আমার একাডেমিক কেরিয়ারে ভালো পড়াশোনা করে সবসময় আমি চেয়েছি যেন আমার মার্কসটা ভালো থাকে।
সেখানে আমি একটা মন্দিরের, কালীঘাট মন্দিরের সামনে একটা চার দোকানের পাশে বসে আছি একা, হঠাৎ আমাকে এসে তুলে নিয়ে গেল এবং আমাকে বিনা কারণে কোনো রকম অন্যায় করিনি, কিছু করিনি, তা সত্ত্বেও আমাকে 3 দিন জেলে রাখলো। এবং আমাদের যারা আমার যে দিদি বোন এবং আমার, তাদেরকেও অন্যায়ভাবে কোনো, আমার মনে হয় না কোনো রকম আমরা অন্যায়মূলক কোনো কাজ করেছি যার জন্য আমাদের জেলটা যোগ্য। আমাদের যোগ্য, আমাদের স্কোর, আমাদের ডিগ্রি যদি একটাই জায়গা দেয় সেটা হচ্ছে স্কুল প্রাঙ্গণ, যেখানে আমরা আমাদের ছাত্রদেরকে আমরা পড়াবো এবং আমাদের যে স্বপ্ন ছিল প্রথম থেকে সেই স্বপ্নটা পূরণ করব। সেই জায়গায় আমাদের জেলটা কি করে আমাদের হয়? তোমার বাবা তো বোধহয় পুলিশে চাকরি করতেন। বাবা পুলিশে চাকরি। কখনো মানে বাবার কাছে হয়তো শুনেছো যে জেলের পরিবেশ কিরকম হয়, কখনো কল্পনা করতে পেরেছিলে সেই পরিবেশের মধ্যে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরি ঘরে তোমাদের 3-3টে দিন কাটাতে হবে? মানে এটা ওই জায়গাটা যদি কেউ দেখে থাকে তাহলে বুঝবে। আমার মনে হয় ওটা মানে পৃথিবীর বুকে কোনো নরক আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে। কেন? তার কারণে যখন আমি প্রথমে ঢুকি ওখানে 300 থেকে 400 জন লোক আছে, আমি এবং আমার সাথে 3 জন ছিল। একটা স্যাঁতস্যাঁতে জায়গা, লাইট খুব নেই বলতে গেলে, হাওয়া বাতাস ঠিকঠাক চলছে না। আমাদেরকে বসতে বলা হলো, একটা বাথরুম ছিল সেখানে পাশে, এবং ওখানে বসে আছি। কিছুক্ষণ পর আমাদেরকে বললো যে তোমাদেরকে কাজ করতে হবে। তো ওদের যে পাপোশ হয়, মানে কিছু কম্বল আছে সেগুলো পাপোশ বানিয়ে রেখেছে, আমাকে বললো এই পাপোশটা তুমি ধুয়ে নিয়ে এনো এবং কাচতে পাঠানো হলো। হ্যাঁ, পাপোশটা। তো আমি ভয় পেয়ে আছি, ওখানে দেখছি যারা মানে কথা একটু আধটু আমাদের সাথে কথা বলছিল, বুঝলাম যে কিছু কনভিক্টেড যারা 12 বছর 14 বছর জেল খেটে নিয়েছে তারা ওইখানকার মেড এবং রাইটার। এবং যখনই গেটটা বন্ধ হয়ে যায় পুলিশ বাইরে থাকে এবং ভেতরে মোটামুটি ওই রাইটার এবং মেড এরাই মোটামুটি পরিচালিত করে। এবং কিছু হলে রাতের মধ্যে আমাকে বলতে হবে সে সকালে গিয়ে, তার মাঝখানে ওই রাতে ওই অন্ধকার কুঠুরির মধ্যে তোমার সঙ্গে এমন কিছু যদি হয়ে থাকে তুমি জানাতে পর্যন্ত কাউকে পারবে না। আমার যে অভিজ্ঞতা অনুযায়ী আমার মনে হলো আমি পারবো না। এবং তোমার সঙ্গে যারা ছিল তুমি বলছো তারা কনভিক্টেড আসামি, দাগি ক্রিমিনাল, 12 বছরের জেল খাটা কথা বলে ওরা যা বললো আমার মনে হলো। কিরকম? অনেকে মানে পাশে আছে বলছে যে হ্যাঁ আমি তো 12 বছর হয়ে গেছে এখানে আছি, হ্যাঁ এরকম বলছে। এবং তোমাদের যে 4 জনে একসঙ্গে প্রথমে একসাথে দেওয়া হয়েছিল। তারপরে পরের দিন আমাদেরকে কেস টেবিলে নিয়ে গিয়ে ওয়ার্ড দেওয়া হলো। হ্যাঁ, তো আমাকে দেওয়া হলো 8 নম্বর ওয়ার্ড, বাকিদের 5, 6 and 7। তো ওইখানে আমাদের আলাদা করে দেওয়া হলো। ওইখানেও কনভিক্টেড যারা প্রিজনার তারা ছিলেন এবং আমাদেরকে ওইখানেও রাখা হলো। ওদের ভাষায় আমাদেরকে বলছিল আমদানি এসেছে, আমদানি। তারপর আমার তো মানে বুঝতে পারছি না জায়গাটা, যেটা মানে আনএক্সপেক্টেডলি মানে আমি মানে কোথায় চলে এলাম। জায়গাটা মানে আমার কাছে একদম মানে ফ্যামিলিয়ার নয়। তো আমার তো খাওয়া দাওয়া ঘুম, আমাদেরকে বলছে খেতে, অনেকে বলছে আমাদের দরকার নেই, আমাদের খাবার লাগবে না, আমাদেরকে শুধু বেরোতে দিলেই হবে। খুব বাজে অবস্থা। আমি কৌস্তব বাগচির কাছে আসতে চাইবো। কৌস্তব, আমি জানি না কিভাবে এটার ব্যাখ্যা করা যায়। যাদের হাতেই কলম থাকার কথা, চকডাস্টার থাকার কথা, যারা মানুষ গড়ার কারিগর, যারা সমাজকে আরো উন্নত কিভাবে করা যায় তার জন্য শিশুদের তৈরি করবেন, তাদের ঠাঁই হচ্ছে 12 বছর জেল খাটা আসামির সঙ্গে। এবং তাদের এই বলে স্বাগত জানানো হচ্ছে যে এই জেলে নতুন আমদানি হয়েছে। আমি বলছি এই ধরনের পরিণতি, এই ধরনের ঘটনার জন্য পুলিশের কোথাও কি মনে হচ্ছে না এটা একটা বাড়তি তৎপরতা? এই সমস্ত আন্দোলনকারী চাকরি, এরা তো আন্দোলনের মধ্যেও নাকি ছিলেন না, বলছিলেন যে আমি চায়ের দোকানে বসেছিলাম। এই তৎপরতাটা পুলিশের মধ্যে কি কারণে দেখা যাচ্ছে? এটা খুব একটা, এই জিনিসটার একটা কারণ আছে। আমি প্রথম থেকে বলি, যেদিনকে ওদের ঘটনাটা ঘটে আমি কলকাতায় ছিলাম না, কলকাতার বাইরে ছিলাম। আমার সাথে হবিব বলে একটি ছেলে আছে, ওর সাথে আমার কথা হয় ফোনে এবং আমি সম্পূর্ণভাবে যোগাযোগ রাখছিলাম। তৎক্ষণাৎ যেই খবরটা পেয়েছিলাম তখন সন্ধ্যে 8টা অবধি যেটা খবর ছিল লালবাজারের তরফ থেকে, যেটা খবর ছিল যদি ছেড়ে দেওয়া হবে। তারপরে হঠাৎ করে একাধিক ক্ষেত্রে হয়ে হচ্ছে, এবারে হঠাৎ ওই 8:30 নাগাদ আমি আবার ফোন পেলাম, ওখান থেকে বলছে যে না ছাড়বে না। তা আমি 2-3 বার কলকাতার উচ্চপদস্থ বেশ কিছু যারা পুলিশের যারা কর্তা ব্যক্তিরা আছে তাদেরকে ফোন করি, 1-2জন ফোন তোলে, কথা হয়। তারপর থেকে তারা রেসপন্ড করা বন্ধ করে দেয়। বুঝলাম যে, আমি তখন ওদেরকে বললাম যে প্রিপেয়ার্ড হও, কারণ যা বুঝতে পারছি ছাড়বে না। তারপরে শুনলাম যে স্পেসিফিক একটা কেস রেজিস্টার্ড হয়েছে, কালীঘাট থানার বিষয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার্ড হয়েছে। তো সেইখান থেকে ওদেরকে পাঠাবে এবং পরবর্তীকালে যে কোর্টের যা যা বিষয়গুলো আছে। দেখুন, সরকারের এটা একটা খুব, এইটা হচ্ছে একটা অপ্রেসিভ মাইন্ডসেট থেকে এই জিনিসগুলো হয়
যেমন ধরুন আমরা সজলদা আমাদের ক্ষেত্রে বলুন সজলদা আমরা এগুলো সিজেন্ট, এই জেল টেল ভয়টায় দেখে আমাদের ক্ষেত্রে এগুলো হবে না। সজলদার বাড়িতেও পুলিশ দরজা লাথি পাতি মেরে এসছে করে, তারপরও সজলদা যা গালাগাল করার করে, আমাকেও রাত্রি 3টার সময় পুলিশ তুলে নিয়ে চলে গেছে থানায়। এর আগেও আমাকে জেল, আমার প্রায় জেলে 2 নাইট 3 ডেজের প্যাকেজ আছে, এই নিয়ে অসুবিধাও নেই। তো আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব একটা কাজে খাটবে না। এই যে ভদ্র বাড়ির যে ছেলে মেয়েগুলো যারা এই সমস্ত পুলিশ, এই মারপিট, এইসব লড়াই ঝগড়ার থেকে যারা কোনো সম্পর্কই তাদের নেই, তাদের এই যে এতগুলো তারা যে ধর্ণা কর্মসূচি করে যায়, কোথাও ওখানে তৃণমূলের কোনো মিটিং মিছিলের মতো এই বোম মারো, এই গুলি মারো, কোথাও বলে না। এদের সবসময় একটাই বক্তব্য, আমরা আমাদের ন্যায্য চাকরির যে দাবিটা আমরা সেটা চাইছি। এটা করতে গিয়ে কোথাও ধর্ণা দিচ্ছে, তারা বিক্ষোভ কর্মসূচি করছে। সরকারের মনে হয়েছে যে এই ভদ্রবাড়ির ছেলেমেয়েগুলোকে যদি নিয়ে গিয়ে কোনো একবার জেল টেল দেখিয়ে দেওয়া হয়, এবং আমি তোমাকে বলছি এই যে ভেতরে এই যে ওরা যে একটা ভয়ের পরিবেশটা যে ফেস করেছে, এটাও সরকারের দ্বারাই ক্রিয়েটেড। ওদের যারা ভেতরে লোকজন আছে বা জেলের যারা লোকজন আছে তাদেরকে বলে দেওয়া এবং এত ভয় একটা সৃষ্টি করে দাও, এদের মধ্যে যাতে ভয়টা সঞ্চার করে দাও, যাতে পরবর্তীকালে আন্দোলন এই কর্মসূচিগুলো ওরা না নিতে পারে, এই যে ভয়টা ঢুকিয়ে দেওয়া। সরকার চাইছে এদেরকে ভয় ভীত করে এদের যে ন্যায্য দাবি দাবা নিয়ে যে আন্দোলনগুলো যেটা ওরা করছে সেটা থেকে যেন ওদেরকে আটকে রাখা যায়। সরকার আমি একটা জিনিস, এই ছেলেমেয়েগুলো তো শিক্ষিত ছেলে মেয়ে, এরা হয়তো সাময়িক কিছু ক্ষেত্রে হয়তো ভয় ডর হবে এদের মধ্যে একটা, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় এইগুলো ওদেরকে আরো শক্তিশালী করে তুলবে এই আন্দোলনের ক্ষেত্রে। আমি এখানে সোমা কয়ালের কাছে এই জন্য আসতে চাইবো যে সোমা বাংলার ছাত্রী সম্ভবত, সোমা, হ্যাঁ, তো তুমি নিশ্চয়ই শঙ্খ ঘোষের সেই কবিতাটার সঙ্গে ভীষণভাবে পরিচিত যে সবিনয় নিবেদন, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। কোথাও এই 4টে লাইনের শেষ 2টো লাইনের সঙ্গে তোমার যে সেন্ট্রাল লকআপে রাত কাটানো রিলেট করতে পারছো? আমি আমার যে লালবাজারের যে সেন্ট্রাল লকআপে আমি যে রাত কাটিয়েছি, আমি আমার যে অভিজ্ঞতা আমার সাথে এবং আমাদের 55 জন যে মেয়ে ছিল আমার সাথে, আমার সহযোদ্ধারা, আমার সহকর্মীরা, আমি তো আমার যে অভিজ্ঞতা সেখানে আমি কাজী নজরুল ইসলামের দীপান্তরের বন্দিনী কবিতার 2টো লাইন আমি মিল পেয়েছি, যে সত্য বলিলে বন্দী হই, অত্যাচারিত হইয়া যেখানে বলতে পারি না অত্যাচার, আমাদের পরিবর্তে আমাদের গায়ে লাগে আমরা নাকি আমদানি। অর্থাৎ আমাদের দাবি কি, আমরা কারা, আমরা আজকে প্রত্যেককে MA BEd পাস করা, আমরা একটা হবু শিক্ষক, আমরা শিক্ষকতার স্বপ্ন দেখেছি, আমরা 555 দিন 550 দিনের ওপর আমরা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা অবস্থান করছি, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের দাবি কি, যে নিয়োগ প্রক্রিয়া 2014 সালে শুরু হয়েছিল, 2015-তে পরীক্ষা হয়, 16-তে রেজাল্ট আউট হয়, এবং যার নিয়োগ প্রক্রিয়ার যে কলকাতা গেজেট সেখানে 8(3)B রুলসে বলা আছে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে। 2015 টু 2023 এই 10টা বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, একটা সিটও সরকার স্কুল সার্ভিস কমিশন আপডেট করলো না। কিন্তু যখন বলতে যাচ্ছ তখন তোমাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাচ্ছি যেখানে 9, 10, 11, 12 ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে 2016 সালে 16,000 নিয়োগ হলো, তারপরে তাদের সমস্ত ওয়েটিংদেরকে নিয়োগ করার জন্য আবার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। তাহলে আমরা কেন বঞ্চিত থেকে যাচ্ছি? আপার প্রাইমারিতে কেন একটা সিট আপডেট হচ্ছে না, যেখানে সরকারের সমস্ত দুর্নীতিগুলোকে, যেখানে সরকারের সমস্ত সাদা খাতাগুলোকে। কিন্তু আমি তোমাকে বলছি শোভা, তোমাদের যেদিন 22 তারিখে যেদিন গ্রেফতার করা হলো এবং 23 তারিখে যখন আদালতে তোলা হলো, পুলিশ শুধু জামিন অযোগ্য ধারায় মামলা তোমাদের বিরুদ্ধে দিয়েছে এমনটা নয়। পুলিশের বক্তব্য তোমাদের বড় পরিকল্পনার চেষ্টা ছিল, সেই চেষ্টা কি ছিল তোমাদের জানতে হবে। তোমরা সরকারি কর্মীদের নিগ্রহ করেছো, যে জমায়েত তোমরা করেছো তোমাদের অবৈধ জমায়েত, এমনকি তোমরা নাকি 9 জন পুলিশ কর্মীকে আহত পর্যন্ত করেছো। আচ্ছা, আমরা প্রত্যেকে শিক্ষিত। আমার এই প্রসঙ্গে আর নেপোলিয়ান বোনাপার্টের, যিনি ফ্রান্সকে নতুনভাবে তুলেছিলেন, আমার একটা কথা মনে আসছে, সেটা হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। আমাদের 22শে ডিসেম্বর যে মানে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে আমাদের কর্মসূচি, আমাদের যে দাবি আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে, এটা নিয়ে আমরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম একদম শান্তশিষ্টভাবে। তো সেখানে প্রত্যেকেই মা ছিল, যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ সন্তানকে সুরক্ষিত করতে পারে। এটা আমাদের অপরাধ।
আপনারা দেখাতে পারবেন, আপনাদের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে দেখানো হয়েছে কিভাবে টেনে হিঁচড়ে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ তো বলছে অপরাধ, পুলিশ অপরাধ বলছে বলেই তো জামিনযোগ্য ধারায় তোমাদের গ্রেফতার করেছিল, এই ধারা দিয়েছিল। আমাদের মধ্যে কোনো একজনও, আমরা পুলিশকে কোনোভাবে কোনো রকম ভাবে কোনো ভিডিও ফুটেজে দেখাতে পারবেন না আমরা কাউকে কোনো হানি করেছি বা কোনো কিচ্ছু করেছি, বরঞ্চ আমাদেরকে টেনে হিঁচড়ে, আমারই এখানে আপনাদের এবিপি আনন্দের লাইভে দেখিয়েছে যে টেনে হিচড়ে চ্যাংদোলা করে, আমি বলছি মুখে যে আমাকে চ্যাংদোলা করে আপনারা নিয়ে যেতে পারবেন না, লাল সোয়েটার পরা দেখুন, আমারই একটা ফুটেজ আছে, আমাদের অনেকেরই আছে, সেখানে চ্যাংদোলা করে মেরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমরা কখন পুলিশকে আহত করলাম? একেবারে সেই ছবিটা আমাদের অন্তত ক্যামেরায় ধরা পড়েনি, যেখানে এই যারা আন্দোলন করছে, যারা তাদের ন্যায্য দাবিটা তারা জানাচ্ছে, তারা কোথাও পুলিশকে গিয়ে আক্রমণ করছে, অন্তত ক্যামেরায় সেই ছবি ধরা পড়েনি। আমি কৃষ্ণ মিত্রের কাছে এইখানে আসতে যাবো। কৃষ্ণদা, আমি 2 মাস আপনাকে পিছিয়ে নিয়ে যাচ্ছি, সম্ভবত 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা যখন কৃষি ভবনে ধর্ণা দিচ্ছেন, চ্যাংদোলা করে পুলিশ যখন তুলে নিয়ে গেল, তখন সেটা পুলিশি বর্বরতা ছিল। আর এইখানে 22 তারিখ যখন সে একইভাবে পুলিশ চ্যাংদোলা করে এই সমাজে তুলে নিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যানে তুলছে, তখন সেটা পুলিশ আইন মোতাবেক কাজ করেছে, মানে ক্ষেত্র বিশেষে পুলিশের ভূমিকা বদলে যাচ্ছে। না, যদি আমি তাহলে সেটা বলি যে তোমাদের তো যেরকম বাংলা আছে, তোমাদের হিন্দি চ্যানেল আছে, সেই সময় হিন্দি চ্যানেলের এবিপির অ্যাঙ্কারের যা বাক্যচয়ন, সেই পুলিশি অভিযানের পক্ষে বা বিপক্ষে, আর এবিপি আনন্দের বাংলা শব্দচয়ন কেন আলাদা হয়ে যায়? আবার বলছি, ওনারা কি করেছেন বা করেননি, ওনাদের আমি পক্ষেও নই বিপক্ষেও নেই, ওনাদের কথা শুনলাম, মর্মবিদারক অনেক বক্তব্য শুনলাম, সেটা যদি সত্যি হয়ে থাকে নিশ্চয়ই খুব খারাপ হয়েছে যদি পুলিশের পক্ষ থেকে অন্যায় করে থাকে, আমি এখানে তো পুলিশের পক্ষে নেই। এবং একটা জিনিস বলে রাখি, ওনাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, বেল দেওয়া মানে অভিযোগ মুক্ত হয়ে যাওয়া না, বেল দেওয়া মানে শুধু বেলটাই দেওয়া, অভিযোগটা যেরকম তার তদন্ত এবং তার যে কোর্টে যা তার কাজ প্রণালী সেটা চলবে। এবার এখানে বলে রাখি যে দেখো, আমি কই কোর্টে এস্টাবলিশ হলো, বেলটা শুধু এস্টাবলিশ করা গেল না, এ পুলিশ পক্ষ রাখবে একজন, এখানে পুলিশের প্রতিনিধি থাকলে ভালো হতো। আমি আবার বলছি এই যে এরকম পড়লে যে ভালো নম্বর পেলেন, সত্যি ভালো ছেলেরা যারা ভালো নম্বর পেয়েছে তাদের এরকম পরিণতি হবে কেন? কিন্তু কিছুদিন আগে পার্লামেন্টে যখন অ্যাটাক হলো, একজন মহিলার ওরকম খুব সুন্দর পরীক্ষার মার্কশিট ছিল, ভালো ডিগ্রি ছিল, কিন্তু আমরা সেটা এলিবাই কখনো হতে পারে না। ক্রিমিনালিটির জন্য কখনো ভালো মার্কশিট বা ভালো স্টুডেন্ট হওয়া কখনো এলিবাই হতে পারে না। তার মানে এই ভাইটা ক্রিমিনাল, তার মানে আপনি বলছেন হতেই পারে না ক্রিমিনাল। এটাই তো সোমা বসে আছে ক্রিমিনাল, দেবব্রত বসে আছে ক্রিমিনাল, মানে পুলিশ যথার্থ কাজ করেছে ক্রিমিনালদের সঙ্গে এক কুঠুরিতে রেখে। ক্রিমিনালিটির জন্য কখনো কোনো ভালো স্টুডেন্ট হওয়া এলিবাই হতে পারে না, তার মানে ওকে ক্রিমিনাল বলি না। আমি বলছি যারা চাকরি চুরি করছে তারা খাটের তলায় 50 কোটি রেখে মন্ত্রী পদ একেবারে আলোকিত করে বসে আছে, তারা একেবারে হচ্ছে রাজ্যের ভূষণ হয়ে থাকতে পারছে, আর এই দেবব্রতর হচ্ছে ক্রিমিনাল। তাহলে আমি তো বলিনি, এটা তুমি কন্টেন্টের জন্য আপনি যদি বলেন যে এই মার্কস থেকে এই মার্কস কখনো ক্রিমিনালিটি যারা অ্যাটাক করেছে তাদের মার্কশিট বের করুন না, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি বলছি এই কথাগুলো আমার স্পষ্ট বক্তব্য। না অনুভূতি সুশুরি প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে আপনি কোর্টকে বলছেন যে একটা বড় পরিকল্পনা ছিল, একটা বড় ষড়যন্ত্র ছিল, সেইটা কোর্টে এস্টাবলিশ করতে পারছেন না, তারপরে বলছেন ক্রিমিনালিটির কখনো ইয়ারস্টিক মার্কস হতে পারে না। দেখিনি নকশাল পিরিয়ডে সব ভালো ভালো স্টুডেন্টরা নকশাল যুক্ত হয়েছে, কতজন ক্রিমিনালিটিতে যুক্ত হয়েছে। আচ্ছা, এবার আমি বলি সজল ঘোষ বলেছে, মানে ঠিক যেমন ভাবে একটু পরে হয়তো আমি জানি না কৃষ্ণ মিত্র বলবেন কিনা যে পুলিশ সেদিন একেবারে দরজায় লাথি মেরে বের করে, পুলিশ মনে করেছিল সজল ঘোষ ক্রিমিনাল, সেই জন্য তাকে বের করে নিয়ে এসেছিল। কোনো আপত্তি নেই আমার, আরো দুবার মারলে আরো দুটো চারটে আমাদের স্টেপ এগিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রথম বলছি অনুভূতিতে সুসুরি দিলে টিআরপি বাড়বে। ভাই তোমাদের কথায় অনুভূতি জাগে না কেন? উত্তরগুলো পরে দেবেন। এবিপি আনন্দ কি দেখাবে তৃণমূলের প্যানেলিস্ট ঠিক করে দেবে। আজকে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে পার্লামেন্টে হামলাকারীর তুলনা করা হচ্ছে। এরা কি হামলা করেছিল নাকি মুখ্যমন্ত্রী বাড়িতে? এরা তো গণতন্ত্রের মন্দিরে হোক বা গণতন্ত্র হত্যাকারীর বাড়িতে হোক, কারোর কাছেই তো এরা হামলা করেনি। যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এখন মুখ্যমন্ত্রীর 35টা বাড়ি, ওখানে কোনো বাড়ি ছিল কিনা জানি না, যে বাড়িটাকে আমরা চিনতাম সেই বাড়িটা থেকে প্রায় 700 মিটার দূরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে বলছেন যে আমি পুলিশের পক্ষে নয়। হ্যাঁ, তুমি তো পুলিশের পক্ষে নয়, তুমি ভাই পুলিশ মিনিস্টারের পক্ষে। লজ্জা করা উচিত। আমার তো ওই মার্কস ছিল না, মুখ্যমন্ত্রীরও ছিল না, ভাইপোরও ছিল না, প্যানেলিস্টের ছিল কিনা আমি জানি না।
এই মার্কশিট নিয়ে যাদেরকে আমি সজলদা মার্কসের গুরুত্ব নেই, আমি বলছি চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত কার্যত চাকরি পাওয়ার ক্ষেত্রে সাদা খাতার গুরুত্ব আছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে কত টাকা আপনি উৎকোচ দিতে পারেন তার গুরুত্ব আছে, মার্কসের গুরুত্ব নেই। সেটাই তো বলতে চাই যে এরা কিসের দাবিতে আন্দোলন করছে। এরা বলছে আমরা যোগ্য, আমরা ন্যায্য, আমাদের চাকরিটা দাও। এরা যে বলছিল একটু আগে 16 সালে কত সালে 16,000-এর চাকরি হয়েছে, যাদের চাকরি হয়েছে তারা কারা? তারা সেখানেও ভাই যোগ্যদের চাকরি হয়নি, সেখানেও অযোগ্যদের চাকরি হয়েছে, সেটাও আজকে বিচারাধীন। আমি ভাবি কিছু মানুষ তৃণমূল করে টাকা পেয়েছে, কিছু মানুষ অর্পিতা পেয়েছে, কিছু মানুষ খাটের তলায় পয়সা পেয়েছে, কেউ গরু পেয়েছে, কয়লা পেয়েছে, কিন্তু যারা কিছু পায়নি তারা কেন চেঁচায় এদের হয়ে আমি জানতে চাই। কিছু পেলে কেউ চেঁচায়। তুমি বলছিলে না যে দায় টাকার, এই দায়টা হচ্ছে ওদের ভাগ্যের, জোড়াই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে। আজকে বাংলার মাটিতে জন্মগ্রহণ করা সেটা একটা পাপে পর্যবেসিত হয়েছে, কারণ এখানে শিক্ষার কোনো মূল্যায়ন নেই। না, এটাই তো বাংলা বাঙালি নিয়ে মূল্যায়ন তো বিজেপির আগেই জানি, কেন কি বহিরাগতদের প্রতিনিধি, তাদের বাঙালি পদবি হয়তো, কিন্তু তারা সব বিকিয়ে দিয়েছে, মান সম্মান সম্ভ্রম সব বহিরাগতদের কাছে বিকিয়ে দিয়েছে। এবার এই যে পুলিশ যেসব ধারা, শুনে না আমার নাম কৃষক, আমি আবার বলছি বলছেন না কে কি বিকিয়ে দিয়েছে আমি জানি না, কিন্তু এই রাজ্যে দেখা গেছে যেভাবে টাকার বিনিময়ে চাকরি বিকিয়ে গিয়েছে। আমি শুভময় মৈত্রর কাছে আসার আগে একবার দেখাতে চাইবো, একবার কল্পনা করুন এই রকম মেধাবী ছাত্রছাত্রীরা যাদের রাজনীতি তো দূরস্থান, তারা নাকি আন্দোলনের মধ্যেও ছিলেন না। দেবব্রতর মা বলছিলেন যে মন্দিরে পুজো দিতে গেছিলেন এবং পুজো দিয়ে চায়ের দোকানে বসেছিলেন, তাকে পুলিশের মনে হয়েছে মুখটা হয়তো পছন্দ হয়েছে, সেই কারণে পুলিশ জামাই আদর করে নিয়ে গিয়েছে এবং তারপরে কি তাদের সঙ্গে ব্যবহার হয়েছে সে তো তার মুখে শুনলেন। কিন্তু তার পরিবারের ওপর যারা গ্রেফতার হয়েছেন, যাদের 3টে রাত কাটাতে হয়েছে অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরি ঘরে, তাদের পরিবারের ওপর দিয়ে কি ঝড়টা বয়ে গিয়েছে একবার ভাবুন তো। দেখুন 3 দিন ধরে স্নান খাওয়া নেই, কিছু নেই, এমন ইভেন আমরা ঘুমাতেও পারিনি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, 4 দিন ধরে খাওয়া নাই, আমাদের ঘুম নেই। পরিবারের মুখে ভাত তুলে দিতে দরকার একটা চাকরি, কিন্তু সেই চাকরির জন্য রাস্তায় নেমে জুটেছে জেলের ভাত। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় জামিন অযোগ্য ধারা দিয়েছিল পুলিশ। তারপর গরাদের পেছনে কাটানো 3টে রাত এখনো বিভীষিকার মতো তাড়া করছে এই শিক্ষিত যুবকদের। পায়খানা ছিল ওইখানে, ওর পাশেই একটা শতরঞ্জি বেশ পেতে শুতে হয়েছে, গন্ধ ছাড়ছিল এখানে, যে না গেছে সে বলতে পারবে না। সোমবার জামিনে মুক্তি পাওয়ার পর তাদের দিকে যখন পুষ্পবৃষ্টি করা হচ্ছে, তখনও এই চাকরি প্রার্থীদের চোখে মুখে শুধুই আতঙ্ক আর ক্লান্তির ছাপ। পদার্থবিদ্যায় ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতকোত্তর দেবব্রত সিংহ মহাপাত্র কিছুতেই ভুলতে পারছেন না হাজত বাসের যন্ত্রণা। আমি একটা এমএসসি ফিজিক্সে আমি মাস্টার ডিগ্রি করেছি, আমার ফার্স্ট ক্লাস আছে। আমি কোনোদিন কাউকে কোনো কিছু সবসময় সৎপথে চলি এবং সবাইকে বলি সৎপথে চলতে, সবাইকে সবার ভালো চাই। তারপরে আমার সাথে কেন এরকম করলো ভগবান, না কি করলো আমি জানি না। ভাবতে অবাক লাগে, ভাবতে পারিনি যে আমাদের এই জায়গায় আজকে আসতে হবে। কেউ হতদরিদ্র ঘরের, কেউ মধ্যবিত্ত পরিবারের। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি চন্দনদের। ছেলের গ্রেফতারির খবর পাওয়ার পর থেকে বাড়িতে হাঁড়ি চড়েনি। চাকরির পরীক্ষা দিচ্ছে, পাস করছে, এখন সে তো শুধু টিউশনি করে। কিভাবে সংসার চলে আপনার? সে এখন কিছু পয়সা দেয় আর তারপরে নিজে যতটা পারি করি টুকটাক। আমাদের ওষুধ পালা নেই, চাকরির আন্দোলনে গেছিল, তাহলে এমনি কোনো কিছু নিয়ে যায়নি যে ওর কাছে এ আছে তা আছে যে মমতার ক্ষতি করবে বলে গেছিল, তা তো যায়নি, তো আন্দোলনই গেছিল, অন্য কিছু তো ব্যাপারে যায়নি। সদ্য জামিনপ্রাপ্তদের মধ্যে দেবব্রতর বাড়ি বেলঘরিয়ায়। বাবা ছিলেন কলকাতা পুলিশের এএসআই, এবছরই অবসর নিয়েছেন। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে পারছেন না তিনি। ছেলে এই কাজ করতে পারে না। এই যে শুনছি যেটা পুলিশকে মেরেছে নাকি, আমিও তো একজন পুলিশে ছিলাম, পুলিশ প্রশাসনের গায়ে হাত তুলবে, এটা আমার ছেলে পারবে না। জেল থেকে মুক্তি মিলেছে, কিন্তু বেকারত্বের এই জ্বালা থেকে মুক্তি মিলবে কবে, সেই দিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা। সন্দীপ সরকার, সৌমেন চক্রবর্তী, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।